experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। তাহলে কি বলবো? তুমি করে বলবেন। শৌখিন চিন্তায় পড়ল, মাথা চুলকে বলল, আপনার বড় বোনকেও কি তুমি করে বলা উচিত? অবশ্যই, আপুও তো আপনার থেকে অনেক ছোট, আমার থেকে মাত্র 2 বছরের বড়, তাকেও তুমি করে বলবেন। ঠিক আছে। শৌখিন আর কোনো কথা বলল না, চুপচাপ সবুজ ঘন প্রকৃতি দেখতে লাগলো। বাইরে সুনসান নীরবতা, আকাশে কালো মেঘ, হালকা অন্ধকার ছেয়ে ফেলেছে পরিবেশ। যদিও সন্ধ্যা ঘনিয়ে আসেনি, সঞ্জু এসে সদর দরজায় দাঁড়ালো। মনে মনে অসন্তুষ্ট সে, ভেবেছিল কি আর হলো কি, ধ্যাত, পুলিশ কি করে লোকটার কোনো পরিচয় খুঁজে পেল না। না হয় মেনেই নিল যে লোকটা সন্ত্রাসী দলের না, তাই বলে কোনো পরিচয়। সঞ্জু আর ভাবতে পারল না, দাঁড়িয়ে রইল শূন্য দৃষ্টিতে। হঠাৎ বাড়ির প্রবেশদ্বারে শব্দ হওয়ায় সঞ্জু একটু কেঁপে ওঠে বেখেয়ালে, তাকায় সেদিকে। আব্বাস প্রবেশ করছে বাড়িতে, হাতে তার মস্ত বড় কালো দুটো ব্যাগ। মূলত বাড়ির প্রবেশদ্বারের কাছে এসে পায়ে কাদা লেগে যায় কোনোভাবে। আব্বাস বিরক্ত হয় আর রাগে পাশে থাকা একটা কাটা সুপারি গাছে আঘাত করে পা দিয়ে। সেখান থেকেই শব্দের উৎপত্তি। আব্বাসকে দেখে সঞ্জু ঘরের ভেতরে ঢুকে গেল দ্রুত। সে আব্বাসের মুখোমুখি হতে চায় না। সঞ্জু নিজের রুমে চলে আসে। এই একটা লোক যার কাছ থেকে সব সময় দূরে দূরে থাকার চেষ্টা করে সে, কিন্তু এই অসময়ে আব্বাস ভাই এখানে কেন এসেছে? অন্ধকার ইতিমধ্যে ছেয়ে ফেলেছে পরিবেশ। বাইরে কোথাও যেন একটা কুকুর ঘেউ ঘেউ করে চলেছে। উঠোনে চলছে তর্কাতর্কি মন্টু আর ঝন্টুর মধ্যে। শৌখিন আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তা। সাবের সাহেব রয়েছেন নিজের ঘরে, সাথে আব্বাস। আব্বাস কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে সাবের সাহেবের দিকে অসন্তোষ দৃষ্টি নিক্ষেপ করে বলল, বাড়িতে 2টা জুপুতি মাইয়া থাকতে আপনি কেমনে ওই ফোলারে ঘরে জাহান দিলেন মামা? সাবের সাহেবের দুঃসম্পর্কের এক বোনের ছেলে আব্বাস। আব্বাসের স্বভাব তেমন ভালো না, আব্বাসকে দেখতে পারেন না সাবের সাহেব। তবুও আব্বাস হুটহাট করেই এসে উপস্থিত হয় বাড়ির ওপর। আগে এমন করতো না, আগে দেখা সাক্ষাৎই হতো না খুব একটা। কয়েক বছর আগে সাবের সাহেব ঠেকায় পড়ে খুব জরুরি কাজের জন্য কিছু জমি বন্ধক রেখে টাকা এনেছিলেন আব্বাসের বাবা আলমের কাছ থেকে। সে সময় আলম একদিন কথায় কথায় বলেন, সঞ্জু মারে আমি আমার আব্বাসের বউ কইরা ঘরে আনবার চাই, তুমি কি কও সাবের? সাবের সাহেব অত সব পাত্তা দিলেন না। তিনি নির্বিকারভাবে বললেন, সেসব দেখা যাবে পরে এক্ষণে, মেয়েদের বিয়ে নিয়ে আমি এখন কিছু ভাবি না। বাস সেই কথা ধরেই বসে আছে তারা, সেই থেকে আসা যাওয়া করছে। সাবের সাহেব পরে অবশ্য ব্যাপারটা খোলাসা করেন, কিন্তু তার কথা গায়ে লাগায়নি কেউ। তারা অযথাই ধরে বসে আছে সঞ্জু এক সময় আব্বাসের বউ হয়ে তাদের ঘরে যাবে। আব্বাসের কথা শুনে সাবের সাহেবের রাগ হলো, কিন্তু বাইরে প্রকাশ করলেন না। শান্ত শীতল কণ্ঠে বললেন, আমার মেয়েদের চিন্তা আমি ভালো করতে জানি, তোমাকে এই নিয়ে মাথা ঘামাতে হবে না। আমি মেয়েদের কিসে ভালো সেটা আমি ভালোই জানি। আপনি জানলে তো। আব্বাস থেমে যায়, দম নিয়ে আবারও বলে, ওই পোলার মতিগতি ভালো না, দান্দা কইরা এই বাড়িতে পইরা রইছে। 2টা সুন্দরী মাইয়া দেখছে তো, তাই ঢং করতেছে। ওই পোলারে এখানে রাখলে কোনখান থেকে কি হইয়া যে কে জানে। কিছু ঘটনার আগে ঘাড় ধাক্কা দিয়া বাইর করে দেন, সময় আছে এখনো। সাবের সাহেবের রাগ আগে থেকে চওড়া হয়, কিন্তু এবারও সে নিজেকে স্বাভাবিক রাখেন। তার এই বিষয়ে কথা বলতে ভালো লাগছে না, তাই প্রসঙ্গ পাল্টাতে বললেন, হঠাৎ করে আমার বাড়িতে উদয় হলে কেন? আব্বাসের অসন্তোষ চেহারায় হাসি ফোটে। ও, আপনারা বলা হয় নাই, আমি তো ঢাকা যাইতেছি, দোকানে নতুন কাপড় উড়াইতে হইব। ভাবলাম ঢাকা যাওয়ার আগে আপনাকে বাড়ি বেড়াইয়া যায় 2 দিন। আপনাকে কার কি লাগবো সেটাও জানি না যাই। আপনার কি লাগবো মামা? আমারে বলেন, আমি শহর থেকে সব কিছু নিয়ে আইব। সাবের সাহেব গম্ভীর হয়ে বললেন, আমার কিছু লাগবে না। আরে লাগবো না বললেই কি হইল? আপনি বলেন আমারে কি লাগবো। আচ্ছা থাক, এখন বলা লাগবো না, ভাইবা টাইবা তারপর বললেন। আব্বাস আর কোনো কথা বলল না সাবের সাহেবের সাথে, বেরিয়ে গেল রুম থেকে। আব্বাস বেরিয়ে গেল, সাবের সাহেবের মনে প্রশ্ন জাগে, আচ্ছা সত্যিই কি ছেলেটা ধান্দা করে বাড়িতে আসছে? পরক্ষণেই আবার ভাবে, না, ছেলেটার চেহারা আচার ব্যবহার দেখে তো মোটেই তেমন মনে হয় না, কিন্তু ছেলেটার কোনো
পরিচয় পাওয়া গেল না কেন? নিজেদের থানা ছাড়াও আশেপাশে কয়েকটা থানাতে খোঁজ নেওয়া হয়েছে, কিন্তু কিন্তু কোনো হদিস পাওয়া গেল না। একটা মানুষ এভাবে বিচ্ছিন্ন হয়ে থাকে কি করে? কোথাও থেকে আসলো সে? কত দূর তার বাড়ি? সাবির সাহেবের মাথায় চিন্তাটা জেঁকে বসে। তিনি ঠিক ভেবে উঠতে পারেন না কিছু। ছেলেটা হুট করেই এলো বৃষ্টির মাঝে কাদা মেখে, তাও আবার সেই কাদা না। প্রথমে কোনো কথাও বলেনি, চুপচাপ থেকেছে। পরে অবাক করে দিয়ে বলল সে তৃতীয়বার কথা বলার পর ছেলেটা আর কথা বুঝতে পেরেছে এবং নিজেও এখন বাংলা বলতে পারে। ভাষাটা আয়ত্ত হয়ে গেছে তার। মানে কি ছিল এসবের? সাবির সাহেব যতই ভাবছেন এসব নিয়ে ততই এলোমেলো লাগছে। কোনো কিছুর উত্তর ঠিকভাবে মেলাতে পারছে না। সাবির সাহেবের ঘর থেকে বের হলেন, হেলেনার কাছে গিয়ে বললেন, শৌখিনকে সাথে পাঠিয়ে দাও, আর 2-1 কাপ চা দাও। হেলেনা কোনো প্রশ্ন করলেন না। সাবির সাহেবের কথা মতো শৌখিনকে পাঠিয়ে দিলেন ছাদে। শৌখিন ছাদে এসে দেখলো সাবির সাহেব পুরনো দিনের সুন্দর কারুকাজ করা বড় একটা চেয়ারে বসে আছেন। তার সামনে আরও একটা চেয়ার পাতা। শৌখিন এগিয়ে গেল। সাবির সাহেব চিন্তামগ্ন ছিলেন। শৌখিনের পায়ের শব্দে সম্বিত ফিরে পায় তিনি। সাবির সাহেব সামনে চেয়ারটা দেখিয়ে বললেন, বসো। শৌখিন বসলো, মৃদু হেসে বলল, আমাকে কেন ডেকেছেন? আমায় নিয়ে চিন্তিত আপনি? ভাবছেন কেন আমার কোনো পরিচয় পাওয়া যায়নি? ঠিক কে আমি? সাবির সাহেবের চোখ দুটোতে বিস্ময় ভর করলো। ভারী অবাক হলেন তিনি। শৌখিনকে ভালো করে পরখ করে নিয়ে বললেন, তুমি কিভাবে জানলে যে আমি ঠিক এইসব নিয়ে ভাবছি? শৌখিন আবারও হাসলো, তবে হাসিটা আগের মতো না। সাবির সাহেবের কাছে অদ্ভুত মনে হলো সেই হাসি। শৌখিন খুব শান্ত শীতল কণ্ঠে বলল, কি মনে হয়? কিভাবে জানলাম আমি? সাবির সাহেবের অবাক দৃষ্টি মেলে দেখতে লাগলেন শৌখিনকে। ছেলেটা যেন এই মুহূর্তে আগের মতো নেই, পাল্টে গেছে, ভীষণভাবে পাল্টে গেছে। হাজারটা রহস্যের জাল গায়ে জড়িয়ে যেন বসে আছে সে। আকাশে ঘন কালো মেঘের আনাগোনা, শীতল হাওয়া বইছে থেমে থেমে। সাবির সাহেব শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছেন শৌখিনের দিকে, কিচ্ছু বলছেন না। শৌখিনও তাকিয়ে আছে ভালো করে সাবির সাহেবকে। কিছুক্ষণ দেখে হঠাৎ হেসে উঠল সে। সাবির সাহেব ভ্রু জোড়া কুঁচকে উঠল। শৌখিন নিজের হাসি থামিয়ে বলল, আঙ্কেল, আমি তো শুধু ধারণা করেছিলাম যে আপনি এসব নিয়ে ভাবছেন, কিন্তু আমি জানতাম না যে আপনি সত্যি এসব নিয়ে ভাবছিলেন। আপনি থানা থেকে ওসব শুনে এসেছেন বলে আমি ধারণা করেছিলাম যে আপনি আমার ব্যাপারে ভাবছেন। এটা শুধুই আমার ধারণা ছিল। আপনি এত ভীত হয়ে পড়ছেন কেন? কথাগুলো শৌখিন হেসে উড়িয়ে দিলেও সাবির সাহেবের মনের ভাবনা কমাতে পারল না। তার মনে ভাবনা রয়েই গেল। সাবির সাহেবের মনে দুশ্চিন্তা থাকলেও একটু হাসলেন, বোঝাতে চাইলেন উনি শৌখিনের কথা মেনে নিয়েছেন। শৌখিন ঠোঁট থেকে হাসির রেশটুকু মুছে সিরিয়াস হয়ে সাবির সাহেবকে আশ্বাস দিয়ে বলল, আপনি নিশ্চিন্ত থাকুন, আমার দ্বারা কোনো ক্ষতি হবে না আপনাদের। আমি কোনো ক্ষতি করব না আপনাদের। আস্থা রাখুন, বিশ্বাস করুন আমায়। যদি না করি? আগ্রহ নিয়ে প্রশ্ন করলেন সাবির সাহেব। উনি দেখতে চান শৌখিন কী উত্তর দেয়। বিশ্বাসের উপরই মানুষ টিকে থাকে। বিশ্বাস করুন আমায়। যদি বিশ্বাস করেন তবে দেখতে পাবেন আমি সত্যিই একজন ভালো মানুষ। সাবির সাহেব চোখ সরিয়ে নিলেন শৌখিনের থেকে। অন্ধকারে দৃষ্টি নিক্ষেপ করে কিছু একটা ভাবতে লাগলেন। এর মাঝে হেলেনা এলেন 2 কাপ চা নিয়ে। টেবিলের উপর ট্রে রেখে উনি আবারও চলে গেলেন। হেলেনা বরাবরই শান্তিপ্রিয় মানুষ, কোনো কিছু নিয়ে খুব বেশি একটা আগ্রহ দেখান না। শৌখিন নিজে একটা কাপ হাতে নিয়ে অপর কাপটা এগিয়ে দিল সাবির সাহেবের দিকে। সাবির সাহেব কাপ হাতে নিয়ে এক চুমুক পান করলেন। শৌখিনে চুমুক দিল চায়ের কাপে। সাবির সাহেব মুখ হাঁ করে নিঃশ্বাস ত্যাগ করলেন, তারপর খোলাসাভাবে বললেন, তোমার কথাবার্তা শুনে মনে হয় না যে তোমার আগের কিছু মনে নেই। তুমি সত্যি কি কিছু মনে পড়ে না? কোথায় বাড়ি? কি নাম? মায়ের নাম, বাবার নাম কিছু না? শৌখিন চায়ের কাপে আরেকবার চুমুক দিয়ে বলল, আপনার কি ধারণা? আমি সঠিক কিছু ধারণা করতে পারছি না বলে তোমার কাছে জানতে চাইছি। শৌখিন সঙ্গে সঙ্গে কিছু বলল না, নিজের দিকে তাকিয়ে কি যেন ভাবলো। তারপর আবারও সাবির সাহেবের দিকে তাকিয়ে বলল, আসলেই আমার মনে নেই, এবং আমি চেষ্টা করেও কিছু মনে করতে পারছি না। শৌখিন কথাটা বলার সময় সাবির সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিলেন তার দিকে। একটা মানুষ সত্যি বলছে নাকি মিথ্যা বলছে সেটা অনেক সময় তার চেহারায় ফুটে ওঠে, কিন্তু সাবির সাহেব শৌখিনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকেও কিছু
ঠাহর করতে পারলেন না। সত্যি বলল ছেলেটা নাকি মিথ্যা? সাবের সাহেব আর কিছু বললেন না শৌখিনের সাথে। শৌখিন খালি চায়ের কাপ দুটো নিয়ে চলে যাচ্ছিল। সাবের সাহেব হঠাৎ পেছন থেকে বললেন, তোমার যদি আমার বাড়ি থেকে বের করে দেই তাহলে কি করবে? শৌখিন দাঁড়ালো, পেছনে ফিরে মৃদু হেসে বলল, কিছুই করব না, কারণ আপনি তো আমায় বাড়ি থেকে বেরই করে দেবেন না। শৌখিন মুখে মৃদু হাসি ধরে রেখেই চলে গেল। শৌখিন চলে যেতেই সাবের সাহেব অবিশ্বাস্য কণ্ঠে বলে উঠলেন, ছেলেটা বলে কি? চাঁদনি আবারও জগ থেকে পানি ঢেলে গ্লাস পরিপূর্ণ করলো। তারপর পুরো পানি ঢকঢক করে পান করলো। এই 2 গ্লাস পানি পান করলো। পানি বেশি পান করা ভালো সেটা জানে সে। চাঁদনি যখন খাবার রুম থেকে বের হবে তখন আব্বাস প্রবেশ করলো সেখানে। চাঁদনিকে দেখে আব্বাস বলল, ভালো আছো চাঁদনি? চাঁদনি একটু বিরক্ত হলো। চাঁদনি ভালো করেই জানে আব্বাসের তেরা বেঁকা কথা বলার স্বভাব আছে, আর চাঁদনির মোটেই তেরা কথা ভালো লাগে না। মুখে জোরপূর্বক হাসি ঝুলিয়ে বলল, জি ভালো আছি। আপনি কেমন আছেন আব্বাস ভাই? আমি তো ভালোই আছি। তা তোমার বোন কই? তারে যে দেখানোই যায় না। একটা মানুষ বাড়ির উপর আসলে একটু দেখা সাক্ষাৎ তো দেয় মানছে নাকি? আপু তো নিজের রুমে মাথা ব্যথা করে, তাই শুয়ে আছে। বের হবে না রুম থেকে, কাউকে ডিস্টার্ব করতেও নিষেধ করেছে। শেষের কথাটা চাঁদনি আব্বাসের উদ্দেশ্যে বলল, আর মাথা ব্যথার কথাটাও মিথ্যা। হায় হায়, মাথা ব্যথা করে কোন দিকে? আব্বাসের গলায় উৎকণ্ঠা প্রকাশ পেল। দুপুর থেকে কাউকে ডাকাডাকি করতে নিষেধ করে দিয়েছে। আব্বাস টেনে বলল, ও তাইলে আর ডাকাডাকি কইরো না তোমরা। আব্বাস আবারও বলল, আচ্ছা বলো তো, তোমাকে বাপে মানুষ না অন্য কিছু ওইরকম একটা ফোলারে কেমনে ঘরে জায়গা দিল? কার কথা বলছেন আব্বাস ভাই? শৌখিন? তার কথাই বলি, ফোলাটা বেশি সুবিধার না। চাঁদনি মনে মনে ভেঙচি কাটলো আব্বাসের কথা শুনে। বলল, আপনি কিভাবে বুঝলেন সে সুবিধার না? চেনেন নাকি তাকে? না চিনি না, তবে তার মুখ দেখলেই বোঝন যায় যে সুবিধার না। কখন কোথা থেকে কি করে ফেলায় তার তো কোনো গ্যারান্টি নেই। তোমরা বড় বড় 2টা বোন ঘরে। নিজেরা শৌখিনকে নিয়ে এটা বললেও আব্বাসের মুখে শৌখিনকে নিয়ে এমন কথা শুনতে ভালো লাগলো না চাঁদনির। বলল, তাকে নিয়ে চিন্তা করতে হবে না আপনার, সে অবশ্যই ভালো লোক। চাঁদনি আর দাঁড়ালো না, চলে গেল ওখান থেকে। কদম তলায় বেঞ্চের উপরে বসে আছে শৌখিন। একটা কদম পড়ে আছে সামনে, পায়ের কাছ থেকে একটু দূরে। শৌখিনের ইচ্ছে হয় কদমটা হাতে তুলে নিতে, আবার সেদিনের সঞ্জুর দেওয়া হুমকির কথা মনে হতেই ইচ্ছেটা দমে যায়। শৌখিন এক দৃষ্টিতে তাকিয়ে রইল কদমটার দিকে। কাছে কারো কাশির শব্দ পাওয়া যেতেই শৌখিন চোখ তুলে তাকালো। সামনে আব্বাস দাঁড়ানো। আব্বাসের সাথে এর আগে একবার কথা হয়েছে শৌখিনের। শৌখিন সৌজন্য স্বরূপ বেঞ্চির এক পাশে গিয়ে অর্ধেক জায়গা ছেড়ে দিল আব্বাসের জন্য। আব্বাস শৌখিনের দিকে তাকিয়ে হেসে কদমটা তুলে নিয়ে বসলো শৌখিনের পাশে। বলল, ফুলের দিকে তাকিয়েছিলেন কেন? এমনি। আব্বাস এবার আওড়ালো, এমনি। তারপর বলল, তা ভাইজানের বাড়ি কই? অনেক দূরে নাকি? এই গ্রামে তো না, আশেপাশে কোনো গ্রামে হলেও চিন্তাম আমি। গ্রামের নাম কি আপনার? জানি না, মনে করতে পারছি না। মনে করতে পারতেছেন না? তার মানে মাথায় সমস্যা। মাথায় সমস্যা হইলে এখানে আইছেন কেন? এটা তো কোনো হাসপাতাল না, আর কোনো ডাক্তারও নাই এই বাড়িতে। মাথায় সমস্যা হইলে ডাক্তারের কাছে যাইতে হয়। এই বাড়িতে পইরা আছেন কেন? শৌখিনের কাছে আব্বাসের কথাগুলো কেমন যেন লাগলো, ঠিক ভালো লাগলো না। তার ইচ্ছা হয় এখন এখান থেকে চলে যেতে, কিন্তু চলে গেলে লোকটা বলবে কি? বেয়াদবি হয়ে যাবে সেটা। মন্টু যেন সঠিক সময়ে সঠিক কাজটি করার জন্যই উপস্থিত হলো বারান্দায়, যেন শৌখিনকে আব্বাসের কাছ থেকে চলে যাওয়ার সুযোগ তৈরি করে দিতেই সে এসেছে। মন্টু বারান্দায় বসে গলা ছেড়ে ডাকলো, ভূত ভাইয়া, ওখানে কি করেন? এদিকে আসেন, কাজ আছে। শৌখিন সুযোগটা হাতছাড়া করলো না, উঠে দাঁড়ায় সে। কিন্তু যাওয়ার জন্য কয়েক পা এগোতেই আব্বাস বাধা দেয়। সে শৌখিনের সামনে এসে কাঁধে এক হাত রেখে তাকে থামালো। ফিসফিসে গলায় বলল, দান্দা করে এই বাড়িতে না থাইকা দ্রুত চলে যান ভাইজান। সেটা আপনার জন্যও ভালো, আর বাকি সবার জন্যও ভালো। না হলে এমন অবস্থায় হতে পারে যে উইঠা দাঁড়ানোর শক্তিটুকুও পাইবেন না। শৌখিন আব্বাসের হাতটা সরিয়ে দিয়ে বলল, যার বাড়ি সে যদি চলে যেতে বলে তাহলে নিশ্চয়ই চলে যাব ভাই। শৌখিন হেসে আব্বাসের পাশ কাটিয়ে চলে গেল। শৌখিনের ওই হাসি জ্বালা ধরিয়ে দিল আব্বাসের গায়ে।
আব্বাস পেছনে বসে কটমট করে বলল, শালা হারামির জাত। গাছে গাছে পাখি ডাকছে। কাল সন্ধ্যা রাতে বৃষ্টি হয়ে যাওয়ার পর এখন পর্যন্ত আর বৃষ্টি হয়নি। সূর্যটা উকি দেবে দেবে ভাব, একটুর মধ্যেই সূর্যটা হয়তো তার সোনালি আলো নিয়ে উদয় হবে। বাড়ির পেছনে কতগুলো হাঁস মুরগি নিজেদের খাদ্যদ্রব্য ভাগ বাটোয়ারা করে খাচ্ছে। সাবের সাহেব গিয়েছেন কৃষি খেতে, হেলেনা থালা বাসন ধুচ্ছে, পারভিনু বিবি নিজের রুমে বসে কোরবান তেলাওয়াত করছেন। মন্টু ঝন্টু আর চাঁদনি এখনো বেঘুরে ঘুমাচ্ছে। সাব্বির গিয়েছে বাইরে হাঁটাহাঁটি করতে, সাথে আব্বাসও আছে। সকালবেলা হাঁটলে শরীর ও মন দুটোই ভালো থাকে। সঞ্জুর ঘুমটা আজ খুব ভোরেই ভেঙে গেল। ঘুমানোর শত চেষ্টা করেও আর ঘুমোতে পারল না। শেষে বিরক্ত হয়ে নেমেই গেল বিছানা ছেড়ে। সঞ্জু ব্রাশ নিয়ে বেরোলো ঘর থেকে। চুল দুই পাশে বিনুনি করা, এক হাত দিয়ে ব্রাশ করছে আর এক হাত দিয়ে একটা বিনুনি নাড়াচাড়া করছে। এগিয়ে যেতে লাগলো কলপাড়ের দিকে। কলপাড় থেকে কিছুটা দূরে এসে দাঁড়িয়ে পড়ল সে। কলপাড়ের শৌখিন। যবে থেকে শৌখিন এসেছে তবে থেকে সঞ্জুর কলপাড়ে আসা প্রায় বন্ধই হয়ে গেছে। যে সময় আসে সেই সময় দেখে শৌখিন দাঁড়ানো। সঞ্জু আজকে আর কলপাড়ের রাজত্ব শৌখিনের ওপর ছেড়ে দিয়ে পুকুর পাড়ে চলে যাবে না। সে এগিয়ে গেল টিউবওয়েলের দিকে। কোমরে এক হাত ঠেকিয়ে দাঁড়ালো সঞ্জু। বিরক্ত থাকা সত্ত্বেও একটু হাসার চেষ্টা করে বলল, আপনি কি কলপাটা নিজের নামে কিনে নিয়েছেন নাকি? যে সময় আসি সেই সময় দেখি আপনি এখানে। সকালবেলা এখানে দাঁড়িয়ে থাকা ছাড়া আপনার কি আর কোনো কাজকর্ম নেই নাকি? আমি যাতে কলপারে পা না রাখতে পারি সেজন্য উপস্থিত থাকেন। কোনটা? প্রতিজ্ঞা করেছেন আমায় কলপারে আসতে দেবেন না বলে? না, আমি তো এমন কোনো প্রতিজ্ঞা করিনি, আর কারো কলপারে আসায় বাধাও তো দেইনি। তোমার কেন মনে হচ্ছে যে আমি সব করার জন্য এখানে দাঁড়িয়ে আছি? সঞ্জুর কষ্ট করে মুখে যে হাসি ধরে রেখেছিল তার নিমিষেই বিলীন হয়ে গেল। মুখটা কঠিন হয়ে গেল তার। কোমর থেকে হাতটা আপনা আপনি সরে গেল। রাগে চাপা কণ্ঠে বলল, কি কি বললেন আপনি? হ্যাঁ, তুমি? আপনার সাহস কত বড়! এরই মধ্যে আপনি থেকে তুমিতে নেমে এসেছেন। কত বড় বেয়াদব হলে আপনি এটা করতে পারেন? কোন সাহসে? হ্যাঁ, কোন সাহসে আপনি আমায় তুমি করে বললেন? এই বাড়িতে আশ্রিত হয়ে আছেন সেটাই কি যথেষ্ট নয়? আমার সাথে খুব বেশি ঘনিষ্ঠ হবার চেষ্টা করবেন না, একদম চেষ্টা করবেন না। ফার্দার যদি শুনি আপনার মুখ থেকে তুমি শব্দ বের হয়েছে, তাহলে আপনাকে এই বাড়ি ছাড়া করতে আমার 2 মিনিটও সময় লাগবে না। আপনি এরকম করছেন কেন? তুমি শব্দটা কি এতটাই খারাপ? যদি এতই খারাপ হয় তাহলে আপনার বোন কেন বলল তুমি করে বলতে? শৌখিন সহজভাবে জানতে চাইল, বেয়াদবের পাশাপাশি আপনি যে কত বড় মিথ্যেবাদী সেটার প্রমাণও দিয়ে দিলেন। আমার বোনের তো খেতে কোনো কাজ নেই, তাই না, যে আপনাকে তুমি বলে শেখাবে? হ্যাঁ, ভালোই ভালোই মিথ্যে বলতে পারেন আপনি। আপনাকে কি অস্কার ছুড়ে মারবো? মিথ্যা বলছি না, সত্যি উনি। শৌখিনকে পুরো কথা শেষ করতে দিল না। তার কথার মাঝেই সঞ্জু বলল, বাস, চুপ করুন আর কান খুলে শুনে রাখুন। এরপর মনের ভুলেও কোনোদিনও তুমি করে বলবেন না আমায়, না তো খবর আছে আপনার। তাহলে কি বলবো? আপনি, শুধুই আপনি করে বলবেন। আর যদি সেটা বলতে না পারেন তাহলে এর ব্যবস্থা আমি করে নেব। তুমি আপনি বলা শিখিয়ে দেব একবারে। সঞ্জু কটমট করতে করতে চলে গেল কলপাড় থেকে। শৌখিন অবাক হয়ে ভাবল, তুমি বলাটা এতটাই খারাপ? কিন্তু তেমনটা তো মনে হয় না। আজ আব্বাসের চলে যাওয়ার দিন। এই 2 দিন সঞ্জুর সাথে দেখা হলেও তেমন কথা হয়নি তার। সঞ্জু শুধু এড়িয়ে যাওয়ার বাহানা খুঁজত। তাই আব্বাস ঠিক করলো আজ কথা বলেই যাবে। আব্বাস সঞ্জুর রুমের সামনে এলো। দরজা ভেতর থেকে আটকে রেখেছে সঞ্জু। আব্বাস দরজায় হাত দিয়ে কয়েকটা চাপড় মারলো আস্তে। ভেতর থেকে সঞ্জুর গলা শোনা গেল, কে? আমি। দরজা হলো। আব্বাসের গলা শুনে সঞ্জুর বিরক্ত রাগ দুটোই হলো। বিরক্তি কণ্ঠেই বলল, আমি বই পড়ছি, আপনি পরে আসেন। আগের মতোই এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো সঞ্জু। না না, পরে না, পরে আর দেখার সময় থাকবে না, আজকেই চলে যাব আমি। তুমি দরজা খোলো, ঢাকা যাওয়ার আগে তোমার সাত মুখখানা দেখা যায়। সঞ্জু বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। কয়েকটা কথাও শোনালো অস্ফুট স্বরে। তারপর ওড়না দিয়ে মাথা ঢেকে নিল। নিজেকে শান্ত রেখে দরজা খুলল গিয়ে। দরজা খুলতেই হাসি ফুটল আব্বাসের মুখে। সঞ্জুকে দেখে বলল, এই যে তোমার সাত মুখখানা দেখলাম, এখন আমার জীবনটা সার্থক। আব্বাস রুমের ভেতর ঢুকলো। এমন হুটহাট করে তার রুমে কেউ ঢুকে যাক সেটা পছন্দ না সঞ্জুর। বলল, আপনাকে এটা বলেছি, আমার রুমে যখন তখন হুটহাট ঢুকে যাবেন না, আমার রাগ হয়।